যেটা বলছিলাম যে ডিফারেন্ট ধরনের যে অর্গানিজমস আছে সেই অর্গানিজমস গুলোকে তুমি শুধু বাই নেম মনে রাখতে পারবে, কারণ কোটি কোটি অর্গানিজমস আছে, তাদেরকে কিছু যদি ক্যাটাগরি না করো, ধরো আমি এখানে 5টা বক্স বানাবো, 2 3 4 and 5। এবার এখানে আমার ইননিউমেরাস ডিফারেন্ট লিভিং অর্গানিজমস আছে, those might be bacteria or plantae or animalia or whatever। এবং সেই অনুযায়ী আমি এই বক্সগুলোর কিছু কিছু নাম দিলাম রেসপেক্টিভ, সে ফর এক্সাম্পল সেল এ বি সি ডি ই। তাতে এর থেকে কিছু কিছু পিক করে করে এখানে র্যান্ডম ভাবে আমি পুট করতে আরম্ভ করি, কোথাও 2টো 3টে, কোথাও 5টা, এরকম ভাবে আমি এদেরকে রাখতে আরম্ভ করি। সংখ্যাটা যদি অনেক বেশি হয়, এখানে 2টো না থেকে 2000 হয়, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রুপ হিসেবে তাদের ক্যারেক্টার মনে রাখা এক একটা ইম্পসিবল হয়ে যায়। আমি যদি এই গ্রুপটার ক্যারেক্টারটা জানি, সাপোজ বার্ডস ক্যান ফ্লাই, জেনারেলি স্পিক আমার জেনারেল গ্রুপ, অল বার্ডস ক্যান ফ্লাই। আমরা কোনো পাখির ডানা থেকে অ্যামেজ পাবো নরমালি, এটা যেমন বার্ডসে যখন বললাম বার্ডসের আরো কিছু ক্যারেক্টারিস্টিক বলি, জেনারেলি বার্ডসের হাড়গুলো নিউম্যাটিক বোনস বলে, হাড়গুলো খুব ফাঁপা হয়। মুরগির হাড় খেয়েছো চিবিয়ে কখনো? ভালো লাগে, আমিও খাই, কখনো ট্রাই করে দেখ। একই রকম ফোর্স দিয়ে খাসির মাংসের হাড়টাকে চেবানোর চেষ্টা করো, পারবেন? খাসি ম্যামালস, মুরগি হলো হ্যাবিস, বার্ডস। তার মানে এই চেষ্টাটা করলে আমরা এটা বুঝতে পারবো যে এর হার কিছু ভাবে হোক ফাঁপা অনেক তাদের পাখিদের, মানে জেনারেল ভাবে সব পাখি। তুমি যদি এখন অন্য কোনো পাখি এমন টার্কি হোয়াটএভার, সবারই মাংসে কিন্তু তুমি এই হাড়ের সফটনেসটা খেয়াল করো, সব পাখির হার। তুমি যদি একটা অর্গানিজমকে পাখি হিসেবে আইডেন্টিফাই করতে পারো, তাহলে তার কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স এমনি টেস্ট করে দেওয়া যায়। যেমন পাখিদের লাংসে কিছু এক্সট্রা এয়ার স্যাক থাকে, মূলত যারা উঠতে পারে ভালো পাখি তাদের বেশি থাকে, বা এটা ওয়েল ডেভেলপড হয়। কিন্তু যে পাখিগুলো উঠতে পারে, ফ্লাইটলেস বার্ড, অস্ট্রিচ, কিউই, এদের ওটা অতটা থাকে। দু একটা এক্সেপশন তো সবসময় থাকে, সব জায়গায় থাকে। বায়োলজি ইজ ফুল অফ এক্সেপশন, এক্সেপশন থাকে সব গ্রুপে আছে। কিন্তু ইন জেনারেল আমি যদি বলি বিটা হলো সে ফর এক্সাম্পল ফিশ, এটা যদি স্নেক হয়, এটা যদি অন্য টাইপের অর্গানিজম হয়, তাদের ব্রডলি কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা যদি জানি আর সেইটা বুঝে কোনো অর্গানিজমকে এদের আন্ডারে প্লেস করি, তাহলে বলতেই পারি এই সব অর্গানিজম গুলো এটা ক্যারেক্টারিস্টিক্স তো কিছু ফলো করবে, ঠিক না? তো কম্পিউটার সায়েন্সের তাকে আমি যে বই পাবো, একটা কমপ্লিট লাইব্রেরি হয়ে যাওয়ার পর ডেফিনেটলি এক্সপেক্ট করতে পারি সেই সেলফে কম্পিউটার ওরিয়েন্টেডই বই থাকবে। এটা ডিফারেন্ট ক্লাসে হতে পারে, ছোট বড় ক্লাস, কিন্তু বইটা কম্পিউটার ওরিয়েন্টেড হবে, বায়োলজি হবে না। ক্লাসিফিকেশনও ঠিক সেই উদ্দেশ্যে করা। সো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের ডেফিনেশন যেরকম একটা সহজ করে বললাম, এটা দেওয়া রয়েছে আমার বইতে, এটা কিন্তু যতটা পারো ইজি করে নিয়ে যাবো। এগুলো কোট আনকোট 90s এ দেওয়া নয়, মানে চেঞ্জ হবে না, এরকম ভাবে নিজেরাও দেখাতে পারো, করে নিতে পারো। চেক করাতে চাইলে আমাকে চেকও করে নিতে পারো, আমি অবশ্যই সেটা গাইড করে দেবো। তারপরেই দেখেছো একটা টপিক আছে ইম্পর্টেন্স অফ ক্লাসিফিকেশন অর নেসেসারি অফ ক্লাসিফিকেশন, সেইটার কি ইম্পর্টেন্স হলো সেটা আমি বললাম। এবার বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমরা ওই নিচু ক্লাসে যে 5 কিংডম ক্লাসিফিকেশনটা পড়েছি, এই কনসেপ্টটা তো একদিনে আসে। হঠাৎ করে কেউ ঘুম থেকে উঠলো, কোনো সায়েন্টিস্ট গ্রুপ সায়েন্টিস্ট রিসার্চ করলো, হ্যাঁ হ্যাঁ there are 5 different kingdoms, like these and those, এরকম ভাবে তো আসে। অনেক ধরনের মাল্টিপল অ্যাটেম্পটস হয়েছে এই ক্লাসিফিকেশনটাকে আজকের দিনে যে পিকচারটা আমরা দেখতে পাচ্ছি সেই অবধি পৌঁছানো। দেখো তার টপিক পরেই আমার বইতে একটা টপিক আছে ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এটাকে না আমি প্রেফার করব ডিফারেন্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন না বলে ডিফারেন্ট অ্যাটেম্পটস অফ ক্লাসিফিকেশন। কারণ এই সময় না খুব প্রপার ক্লাসিফিকেশন সিস্টেম গড়ে ওঠে, বা এই আন্ডারে যে নামগুলো আছে এগুলোকে আজকের দিনে ভ্যালিড সিস্টেম বলা যায় না। এই অবধি আসার জন্য কিছু অ্যাটেম্পটস বলা যেতে পারে। যেরকম কিছু কিছু জায়গার নাম আমরা কিছু কিছু অ্যাটেম্পটস এর ধরনটা আমরা এখানে প্লেস করি। ধরো ফার্স্টে একটা ধরন আছে আর্টিফিশিয়াল
artificial classification system, biological classification, right? তারপরে একটা অ্যাটেম্প্ট দেখো আছে নাম্বার 2, ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। সিস্টেম অফ ক্লাসিফিকেশন। নাম্বার 3 আছে phylogenetic system of এত বড় নাম দিচ্ছি না, বুঝতে পারবা, তোমরা দেখে না বুঝে যাবে। এই টেকনিক গুলো না ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট সায়েন্টিস্টরা নিয়ে আসে আমাদের সামনে। যেমন আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বহু আগে, মানে সালও ঠিকঠাক লিটারেচারে পাওয়া যায়। একজন ফিলোসফার ছিলেন, গ্রিক ফিলোসফার প্লিনি বলে, তিনি এটাকে প্রপোজ করেছিলেন। কিন্তু কবে এক্সাক্ট প্রপোজ করেছেন, কারণ তখনকার দিনে ম্যাগাজিন, জার্নাল, এরকম ওয়ার্ল্ড ওয়াইড পাবলিকেশনের সিস্টেম ছিল না। আজকের দিনে যেটা আছে সালও ঠিকঠাক জানা যায়, কোন বইতে এক এক রকম পেয়েছি আমি। তারপরে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আমি বেসিক গুলো বলছি। এটা জন রে বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি এটাকে প্রপোজ করেন অনেক অনেক সাল আগে, মোটামুটি 1680 এর আশেপাশের সময় ছিল, এক্স্যাক্টলি জানা যায়। ওয়ে ব্যাক দ্যান দ্যাট অফ লিনিয়ার এরা। ক্যারোলাস লিনিয়াস তখন আসেনি মার্কেটে, তার কনসেপ্ট গুলোই আসে। এবং বায়োলজি সম্বন্ধে টেকনিক্যালি সারা পৃথিবীর লোকরা কিছুই জানতো। তো সালটা দেখছো কত আগে। ফাইলোজেনেটিক সিস্টেম, এটাও আসে ফসিল রেকর্ডের উপর ডিপেন্ড করে, যে ধরনের ক্লাসিফিকেশন সিস্টেম গুলোকে ডেভেলপ করা হয়েছিল পরবর্তী সময়, সেটাকে ফাইলোজেনেটিক সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা হয়। এটাও যে কোন পার্টিকুলার সায়েন্টিস্ট ইন্ট্রোডিউস করেছে বায়োলজিতে সেটা ঠিকঠাক জানা যায়, কিন্তু এইটুকু জানা যায় এই সবকটা অ্যাটেম্প্ট প্রচুর আগে হয়েছে ক্যারোলাস লিনিয়াস। কারণ ক্যারোলাস লিনিয়াস সম্বন্ধে আমরা যে সালটা কতদিন পড়েছি, দুটো সাল ছিল এরকম রাফলি মনে হচ্ছে 1753 1758, রাইট? সিস্টেম অফ ন্যাচুরাল প্ল্যান্ট। তারপর আরেকটা কি জানা ছিল, স্পিসিস প্ল্যান্টারাম অফ সামথিং, বই, ওনার যে বই, অর্থাৎ সেই সময় আস্তে আস্তে বই বা জার্নাল হিসেবে পাবলিশ হওয়া শুরু হচ্ছে। এর আগে এই কনসেপ্ট গুলোই ছিল, এগুলো আজকের দিনে বিশেষ ডিটেলস জানার দরকারই, কিন্তু এগুলো সবই মিসলিডিং অ্যাটেম্পটস ছিল। আজকের দিনে এগুলোকে ধরাই হয়। এখন লিনিয়ার এরা, যাকে আমরা ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়, সেই এরা তার দ্বারা ইন্ট্রোডিউস ক্লাসিফিকেশন এবং তার পরবর্তী সময়ের ক্লাসিফিকেশনের ধারাকে প্র্যাকটিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন বলা। এই প্র্যাকটিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রথম ইন্ট্রোডিউস করেন ক্যারোলাস লিনিয়াস 1735 1738 এইরকম সময়। প্র্যাকটিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, অর্থাৎ এবার এই ধরনের সিস্টেমে কিছু প্র্যাকটিক্যাল ইউটিলিটি মেবি থাকে। এগুলো কতটা ব্যাকডেটেড ছিল জানো? শোনো, আমি তোমাকে একটা উদাহরণ দিই। সিস্টেম অফ ক্লাসিফিকেশন যেটা প্লিনি বলে একজন দার্শনিক ইন্ট্রোডিউস করেছে, ইউ নো হাউ ইট ওয়াজ বেসড? Organism into two categories: organism that can fly and organism that cannot fly. একটা ভাগ হলো ক্লাসিফিকেশন, মানে আমি আর গাছ এক। organism can fly and organism cannot fly। এরকমই কিছু ভুলভাল তখনকার দিনে ছিল। কিছু কিছু ফিলোসফার সেই সময় এরকম ভাগ করেছিল, প্ল্যান্টকে তো ক্যাটাগরাইজ করারই প্রয়োজন বোধ করেনি। অ্যানিমালসদের ক্যাটাগরাইজ করেছে অ্যানিমালস উইথ রেড ব্লাড, অ্যানিমালস উইদাউট রেড। এরকম আর্টিফিশিয়াল, আরবিট্রারি, ইনকমপ্লিট, ভুলভাল কিছু পদ্ধতি, নাম জানার কি দরকার? দরকার, কারণ এরা আমাদের পায়োনিয়ার ওয়ার্কার। এনাদের ভুলটার উপর কাজ করেই তো এগিয়েছে। আজকের দিনে তো এমনি এমনি আসেনি। 1500 1600 1700 এ যে কাজগুলো হয়েছে, আজকে দেখে মনে হয় তুই তো জানিস না, বাচ্চারাও বোঝে গাছ আর মানুষ আলাদা। সেই সময় এগুলো তো কোথাও ছিল না। কেউ তো প্রথম টর্চিং লাইটটা জ্বালিয়েছিল, ঠিক না? তো এনাদের কাজ আজকের দিনে রেসপেক্টেবল মনে হলো, সেই সময় কিন্তু এটাই পায়োনিয়ার ওয়ার্কিং ছিল। এই ওয়ার্কিং গুলোকে ক্রিটিসাইজ করতে করতে আজকের দিনের আধুনিক সিস্টেমে এসেছে। এবার চলো, এই প্র্যাকটিক্যাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ব্রিং ফরওয়ার্ডেড বাই লিনিয়াস, তার পরবর্তী সময়ের থেকে দেখি হাউ দিস সিস্টেম অফ ক্লাসিফিকেশন প্রোগ্রেসড। প্রথমে ছিল টু কিংডম ক্লাসিফিকেশন। আমরা একদম স্টেপ বাই স্টেপ দেখি, এ লিখবো না, ওয়ান লিখবো, তাহলে একদম মাইন্ডে আমাদের প্রপার ধারণা তৈরি হবে, রাইট?
নাম্বার ওয়ান, ফার্স্ট যেটা ইন্ট্রোডিউস হয়েছিল দ্যাট ওয়াজ টু কিংডম ক্লাসিফিকেশন। প্রথমেই কিন্তু ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউসই হয়, এবং এটা কে করেছিলেন? ক্যারোলাস লিনিয়াস। বহুদিন আগে 1735। তারপরে কি এলো? আচ্ছা, কি এলো আগে এখানে তো বলা উচিত যে কি কি কিংডম নেই ভাগ করেছে। টোটাল লিভিং ওয়ার্ল্ড, যত ধরনের লিভিং ওয়ার্ল্ড আছে উনি ভেবেছিলেন আচ্ছা দুটো ভাগই হয়। লিভিং থিংস মিন্স আর টু টাইপস। কি কি? অ্যাকর্ডিং টু হিম ইট ওয়াজ কিংডম এন্ড, দেখো কত আগে উনি কাজ করেছেন, কিন্তু উনি টেকনিক্যালি যে জিনিসটাকে ইন্ট্রোডিউস করে গেছেন বলছিল না, আজও রয়েছে। এইটা যে কিংডম বা একটা বড় সড়ো গ্রুপ, এই গ্রুপটাকে আমরাও কিন্তু অস্বীকার করতে পারি। এই গ্রুপটা কিন্তু আজও আমাদের পড়াশোনার মধ্যে রয়েছে, এবং পরবর্তী সময় যে ডিফারেন্ট সায়েন্টিস্টদের কাজ এগিয়েছে তারা কিন্তু এই গ্রুপটার নাম কোনোদিনই কেউ অমিট করতে পারে। এর পরবর্তী সময় আমরা দেখি কিভাবে প্রোগ্রেশন। চলো এরপরে আমরা লিখি নাম্বার টু। এরপরে চলে আসো থ্রি কিংডম ক্লাসিফিকেশন। কে প্রপোজ করেছেন আমি পরে আসছি। তিনটে কিংডম কি কি ছিল সেটা দেখে। এই দুটো ছিলই, বুঝলে, প্ল্যান্টি এন্ড অ্যানিমেলি। যেটা নতুন অ্যাড হয় দ্যাট ওয়াজ প্রোটিস্টা। তারপর কি বৃত্তান্ত, এদের ক্যারেক্টারিস্টিক ফিচার কি কি সেগুলো আমি পরে সব বলবো, যখন আমাদের ভ্যালিড কিংডম গুলো চলে আসবে তখন সব বলবো। এটাকে ইন্ট্রোডিউস করেছিলেন সায়েন্টিস্ট আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল কত সালে? বহু আগে। এটাও লিনিয়ার পিরিয়ডের একটু পরে বটে, বাট অনেক আগে। এটা হলো থ্রি কিংডম ক্লাসিফিকেশন। কোথা থেকে এনার মনে হয়েছে আমার প্রোটিস্টাকে আলাদা করা উচিত। অ্যাকচুয়ালি পড়াশোনা সেই সময়কালটা, টাইম ফ্রেমটা খুব জরুরি মনে রাখবে। সেই সময় তো ভালো ভালো মাইক্রোস্কোপ আবিষ্কার হয়নি। একটা ব্যাকটেরিয়াকে যে দেখবো, একটা ভাইরাসকে যে দেখবো, কিসের সাথে দেখবো? যদি দেখা না যায় জানবো কি করে ভাইরাস বলে কোনো সাবজেক্ট আছে? ব্যাকটেরিয়া বলে কিছু হয় জানাই সম্ভব নয়। এর ফল হলো কি জানো? এর থেকে আরেকটু সময়ের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে থ্রি এর থেকে ফোর কিংডম ক্লাসিফিকেশন ইন্ট্রোডিউস। দেখে নিই আমরা কি সেটা ফোর কিংডম। ফোর কিংডম ক্লাসিফিকেশন কে ইন্ট্রোডিউস করেন? সায়েন্টিস্ট পোপলার। এটা সাল কত ছিল? 1938 তার আশেপাশে। আচ্ছা, এই কিংডম কি কি ছিল? নাম্বার ওয়ান, আচ্ছা ওয়ান দেবো না, বুলেট দিয়ে পুনেরা। নাম্বার টু প্রতিষ্ঠা। নাম্বার থ্রি, কি কাজ কত দিন আগে ক্যারোলাস লিনিয়াস করে গেছে, এখনো আমরা অস্বীকার করতে পারছি। আমরা এখন 1938 অ্যারাউন্ড এই সময়টাতে আছি। দেখো কিংডম প্ল্যান্টি আর কিংডম অ্যানিমেলিয়া এখনো নামটা পারসিস্ট করছে আজকের দিনেও। এখানে আগে যে থ্রি কিংডম ক্লাসিফিকেশনটা ছিল সেটার থেকে এটা নতুন অ্যাড হলো, রাইট? অর্থাৎ যে সালটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সময়ের আশেপাশে কিন্তু অনেক ভালো ভালো মাইক্রোস্কোপ ইকুইপমেন্টস আবিষ্কার হয়ে গেছে। এবার সায়েন্টিস্টরা এবল হয়েছে যে আচ্ছা ইউনিসেলুলার হলেই হবে না, সেটা মাইক্রোস্কোপের তলায় দেখে আমরা একটা ইউক্যারিওটিক ইউনিসেলুলার একটা প্রোক্যারিওটিক ইউনিসেলুলারের ডিসক্রিমিনেশন করতে পারছি। তার মানে ইকোলাই আর অ্যামিবা এক নয়, এটা বোঝা গেছে। আর বোঝার পর ইকোলাইয়ের মতো যত ওদের যত ভাই বোন আছে সবাইকে একটা স্পেসিফিক গ্রুপে প্লেস করা হচ্ছে। এই গ্রুপটার এক্সিস্টেন্স আগে ছিলই না।
This kingdom is actually for bacteria. চলো আরো সময় এগিয়েছে, আরো আমরা এগিয়েছি, কারণ 4 কিংডম ক্লাসিফিকেশন তো এখন নেই। এখন এইবার আসবে নাম্বার 4, 5 কিংডম ক্লাসিফিকেশন। এটা আমাদের খুব পরিচিত, সিলেবাসে এটাই আছে, এটারই ডিটেইলস আমাদের পড়তে হবে। রবার্ট হুইটেকার এটা ইন্ট্রোডিউস করে। এটা আমরা বহু পড়েছি ছোটবেলায়, 1969। এবং এই অনুযায়ী কি কি কিংডম ছিল এনার মত অনুযায়ী আমি লিখি পরপর। সেটা হলো মোনেরা, ক্রিস্টা, ফানজি, এই দেখো একটা নতুন গ্রুপ ইন্ট্রোডিউস হলো, আর বাকি দুটো তো ছিলই। আমি যখন তোমাদের মধ্যে স্টুডেন্ট ছিলাম, জানো আমরা কোনটা পড়েছিলাম? তাহলে তোমার সময় তুমি যখন স্টুডেন্ট ছিলে, ফানজি যাদেরকে আমরা এখন জানি মানে মাশরুমস, এদেরকে তাহলে তোমরা কোন কিভাবে পড়েছো? নাকি এদের নামই শোনোনি তোমরা ছোটবেলা? আমি শুনেছি প্ল্যান্টের মধ্যে ফেলা হতো। তার মানে এই গ্রুপটার মধ্যেই আমরা ছোটবেলায় স্টুডেন্ট হিসেবে কিন্তু পড়েছি। দেখো, কোনো আবিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু সেটা স্কুল লেভেলে সিলেবাস চট করে আসে। এটা কবে আবিষ্কার হয়েছে এখনো সেটা পড়ানো, এরপরেও দুটো সিস্টেম অফ ক্লাসিফিকেশন এসে গেছে। এর পরেরটা ইন্ট্রোডিউস আমি একটু জাস্ট করে রাখবো তোমাদের সাথে, এদের সম্বন্ধে আমি ডিটেলসে জানবো। তবে একটা বললাম না, আরো মডার্ন টেকনিক আরো একটা না একাধিক বেরিয়ে গেছে, কিন্তু এর পরের একটা টেকনিক একটু জেনে রেখে করে রাখতে পারলে ভালো হয়। সেটা কি জানো? 6 কিংডম ক্লাসিফিকেশন। 6 কিংডম ক্লাসিফিকেশন সায়েন্টিস্ট কার্ল ক্রুজ প্রপোজ করেন। তার ব্যাকটা ছিল 1990, 1990 সাল। আর তার মত অনুযায়ী অ্যাকচুয়ালি 6 কিংডমে কটা কিংডম উনি প্রপোজ করেছিলেন? তো উনি করেছিলেন মোনেরাকে আবার দুভাগে ভাগ করেছিলেন। বাকিগুলো সব আছে, আমি সবগুলো লিখি, মোনেরা লিখবো। ছটা আছে তো ছটা বুলেট দিয়ে 1 2 3 4 5 6 মোনেরাকে দুভাগ ভাগ করেছে, কিন্তু তারপরে এগুলো সব আছে। প্রোটিস্টা, ফানজি, অ্যানিমেলিয়া। এইটা কিভাবে ভাগ করবো? ব্যাকটেরিয়াতে কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স এর উপর ডিপেন্ড করে, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি আমি বলে দিচ্ছি। দুটো ভাগে ভাগ করে, একটা হলো আর্কি ব্যাকটেরিয়া, ওনারা নামটা রাখলেন না, আর একটা হলো ইউ ব্যাকটেরিয়া। মডার্ন লাইক ইউক্যারিওটস। কি নাম? আর্কি মিন্স আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কি মানে কি? আর্কিপেলাজো মানে প্রিমিটিভ। তার মানে এই যে গ্রুপটা, এটা সায়েন্টিস্ট হুইটেকার ক্যাটাগরি করেছে মোনেরা, এটার মধ্যেও ইনি কার্ল ক্রুজ কিছু ডিসক্রিমিনেশন দিলেন। এর মধ্যে কিছু আধুনিক ব্যাকটেরিয়া পেলেন, লাইক ইকোলাই, ল্যাক্টোব্যাসিলাস এন্ড মেনি আদার্স। আর কিছু প্রিমিটিভ পুরাতন আদিম ব্যাকটেরিয়া, bacteria those can accommodate themselves in a very harsh and rough environment. Like we know that there are certain type of bacteria like Methanobaccterium, Thiobacillus, sulfur bacteria, halophilic bacteria. Those are known to found in very extreme condition of the living things, like the volcanic vent of the under the sea, a region where gases, poisonous gases like sulfur or methane are known to erupt continuously, where no other cell or organism can ever survive. They can still survive under that situation. And a bacterial নাম বলছি Thermophilus aquaticus. They are 90 degrees centigrade Celsius. They are above temperature আরামসে থাকে। তোমার বডি কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াসে তুমি গরম বোধ করো, আর টেম্পারেচারটা দাও তো একটু মাপি।
ইয়েস 37 যখন রিচ করবে ঠিক আমাদের 37 বা বিলো 37, এটার উপর ক্রস করলে আমরা জ্বর ফিল করবো, সার্ভাইভ করতে পারবো। আমরা 40-42-এ দেখো হাউদাস সরকারের কাছে দাবি করছি এসিটা যখন লাগাবো ওই বাড়িতে রোজে লাগা পারছি না, সার্ভাইভ করতে 42-45 হলে কি করবো যাই না, লোক বলতে ঘুরে বেড়ায় হাসি খুশি হবে বেঁচে। মনে রেখো পৃথিবী থেকে যদি এন্টায়ার লাইফ একদম ইরাডিকেট হয়ে যায় ডিউ টু হার্শ এনভায়রনমেন্ট, হাই গ্লোবাল ওয়ার্মিং, other reason may be anything, পৃথিবী থেকে কিন্তু লাইফ ইন এনি ফর্ম পুরোপুরি চলে যাবে, অন্য ফর্মে কেউ না কেউ থাকবে, তখন হয়তো ইভলিউশন অন্য প্যাটার্নে হবে। কারণ এরকম এক্সট্রিম কন্ডিশনে আজকের দিনে প্রচুর ব্যাকটেরিয়া পাওয়া যায়, আমরা এখনো অনেক আবিষ্কারই করে উঠতে পারি। those extreme bacteria known as archaebacteria, এদের ক্যারেক্টারিস্টিক্স পেছনে দেওয়া আছে বইতে দেখবে, ডিফারেন্সিয়েট আর্কিব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া তো প্রচুর আসে, যেমন ওদের সেল ওয়ালের কম্পোনেন্টে একটা হিউজ ডিফারেন্স আছে। আমরা প্রোটিস্ট মোনেরা যে নামটা ভিটেকার দিয়েছিলেন তার যখন ক্যাটাগরি পড়বো ব্যাকটেরিয়াল সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন নামক একটা কেমিক্যালের প্রেজেন্স দেখা সেটা পড়বো, কিন্তু ব্যাকটেরিয়া এরা দুজনেই পেপটাইডোগ্লাইকেন আর্কিব্যাকটেরিয়াতে দেখা যায় না, অন্য কেমিক্যাল পাওয়া যায়। একমাত্র আধুনিক ব্যাকটেরিয়া ইউব্যাকটেরিয়া তাদেরই পেপটাইডোগ্লাইকেন পাওয়া যায়। এবার চলো এদের সম্বন্ধে বিশদে না জেনে অ্যাকচুয়ালি পড়তে তো আমাদের এটাই হবে। এবার যেহেতু আমাদের সিলেবাসটা কিংডম ক্লাসিফিকেশন এই কনসেপ্টের উপর বেশি এস্টাবলিশড, তাই আরেকটা কনসেপ্টকে আমরা সেরকম দাম দিই না, সেটা হলো ডোমেইন সিস্টেম। এটা কি জিনিস জানো? আগের দিন যেরকম হিউম্যান ক্লাসিফিকেশন আমরা পড়েছিলাম দেখেছিলাম, and that was started from kingdom Animalia, right? Kingdom Animalia, phylum Chordata, class Mammalia এরকম ভাবে পড়েছিলাম তো, মনে আছে তো? না হলে আজকে ধরবো, কিন্তু এটা আজকে পড়া নেই। তো হিউম্যানের যে ক্লাসিফিকেশনের বা হায়ারার্কির যে প্যাটার্নটা আমরা স্টার্ট করেছিলাম কিংডম থেকে, তার উপরে একটা গ্রুপ আছে মোটামুটি এই সময় 6 কিংডম ক্লাসিফিকেশন, এর টাইম পিরিয়ড অবধি কিছু গ্রুপ অফ সায়েন্টিস্ট এই দুটো গ্রুপের এক্সিস্টেন্স বিশ্বাস করত, যে ডোমেইন সিস্টেম দুটো ভাগে মেইনলি বিভক্ত, এন্ড কিংডমের উপর ডোমেইন পড়বে। তাহলে আমরা যে ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কিটা কতদিন বিভক্ত করেছি, আচ্ছা আমাকে বলো তো তাহলে হিউম্যানের ওই ট্যাক্সোনমিক হায়ারার্কি কোন জায়গায় ডোমেইনটা বসানো উচিত? হ্যাঁ, কিংডমের উপরে। আর আমরা কি প্রোক্যারিওটস না ইউক্যারিওটস? তাহলে এরকম ভাবে বলতে পারতাম ডোমেইন ইউক্যারিওটা, কিংডম অ্যানিমেলিয়া এন্ড দেয়ার। ডোমেইন একটা এমন কনসেপ্ট যেটা এগুলোর উপরে, প্রোক্যারিওটা ডোমেইনের আন্ডারে কিন্তু পুরো এই গ্রুপটাকে দেখে দেওয়া যায়, কারণ ব্যাকটেরিয়া সবাই আদি কোষ, রাইট? প্রিমিটিভ সেল। আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স অতীতে পড়েছিলাম, আবার আজকে রাফলি জেনে বেশি না। কিন্তু পরবর্তী সময় এই সায়েন্টিস্ট কার্ল বুশ একটা নতুন ডোমেইন কনসেপ্ট আনলেন, যেখানে আর্কিয়া, ব্যাকটেরিয়া আর ইউক্যারিওটা বলে তিনটে ডোমেইনকে রাখলো। Actually, with time, we found that there are innumerous living creatures present under these groups, under prokaryote. আমাদের ইউক্যারিওটস এর যা ভিভিডিটি আছে, যা ভ্যারাইটি আছে, তার থেকে অনেক বেশি আছে, আমরা আবিষ্কার করতে পারি, এটা আমাদের লিমিটেশন। নেচারে পাওয়া যায় প্রচুর ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়, যাদের পড়াশোনা করতে গিয়ে দেখা যাচ্ছে একটা গ্রুপ আরেকটার থেকে দে আর ওয়ে ডিফারেন্ট ফ্রম ইচ আদার। বুঝতে পারছো তো আমি যেটা বলছি? তো উনি এই গ্রুপটার নাম উঠিয়ে দিয়ে একটা প্রিমিটিভ গ্রুপ, একটা আধুনিক ব্যাকটেরিয়ার গ্রুপ করে থ্রি ডোমেইন সিস্টেমের একটা প্রপোজাল রাখ। এই ডোমেইন সিস্টেম কিংডম সিস্টেমের উপরে থাকে। ডোমেইন সিস্টেম টেকনিক্যালি আমাদের সিলেবাসে নেই, যদি আসে তো মিড লেভেলে আসতে পারে,
বোর্ডে এখন অবশ্যই টাফ কোশ্চেন হচ্ছে, জাস্ট একটা ইন্ট্রোডাকশন দেওয়া, পড়বো আমরা মেইনলি এটাই